সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। স্বাগত আপনাকে। রয়েছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি। আর তিনটা শিরোনাম নিয়ে আপনার আলোচনা করতে চাই। তিনটা শিরোনাম আপনার সামনে নিচ্ছি, তারপর আলোচনাটা সূত্রপাত করা যেতে পারে। সেটা হচ্ছে যে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে। বিএনপির সঙ্গে আলাপচারিতায় আলাপের সময় ওই বাসদ নেতাদের, সিপিবি এবং বাসদের সঙ্গে আলোচনায় বিএনপি নেতারা বলেছেন এটা। আরেকটা হচ্ছে সংগ্রাম এখনো শেষ হয়নি, নির্বাচিত সরকার আমরা এখনো পাইনি, মির্জা ফখরুল। আরেকটা বলছেন ক্ষমতা চিরস্থায়ী করতেই সংস্কার চালাচ্ছে সরকার, জিএম কাদের। এই তিনটা শিরোনাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইদানিংকালে আমার যারা শুভাকাঙ্ক্ষী, ব্যক্তিগত, পারিবারিক এবং রাজনৈতিক, তারা সবাই কেউ আমাকে উপদেশ দিচ্ছেন, কেউ অনুরোধ করছেন, কেউ সাজেশন দিচ্ছেন, আপনি আপাতত আর কঠিন কথাগুলো, কঠিন সত্যগুলো আর বলার চেষ্টা করেন না, একটু চুপ থাকেন একটু সময়ের জন্য। আমি তাদের ব্যাপারটা, তাদের উত্তর দিনে আমি ফিল করার চেষ্টা করি, এবং সেই কারণেই আমি গত 7 দিন মাত্র একটা কথা কইছি একটা টক শোতে, সেটা হলো পহেলা বৈশাখে। যখন দেখলাম পহেলা বৈশাখের যে অনুষ্ঠানগুলো, সেটা পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল না আমার মতে, অন্যের মতে যাই হোক। এটা বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতির হাজার বছরের যে অনুষ্ঠান পহেলা বৈশাখ, এটার তেমন কোনো চিহ্ন আমি পাইনি। খুব যেগুলোকে আটকানো যাচ্ছিল না, যে প্রোগ্রামগুলোকে, সেইগুলো মোটামুটিভাবে কাটছাট করে, কোনোটা বিকৃত করে করা হয়েছে। আর এইটাকে পহেলা বৈশাখে এইবার দেখলাম অন্য একটা শক্তি, যারা পহেলা বৈশাখকে বলতো বেদাত, এটা নাজায়েজ কাম, এটা মুসলমানদের কোনো কাজ না, যারা একদিন ফতোয়া দিত, তারা দেখলাম খুব হাজারে হাজারে মাঠে নামছে। তারাও মিছিল করছে, তারা বলছে যে আমরা গিয়ে ওখানে গরু জবাই করব চিত্রকলার সামনে। শাহবাগ পর্যন্ত গেছে, যে কোনো কারণেই তারা দয়া করে গরুটা জবাই করে নাই, কিন্তু গরু জবাই করার যে অন্যান্য আনুষঙ্গিক কথাবার্তা সবই বলছে। আবার দেখা গেছে তারা অনুষ্ঠানও করছে পহেলা বৈশাখের। সেই পহেলা বৈশাখে তারা যে গান বাজনা যেটা করছে, যতটুকু করছে আমার নিজের কানে শোনা, আমি শুনছি উপর থেকে নিচে তারা গান গাইছে শিল্পকলার উত্তর গেইটে। এইগুলা বৈশাখের, পহেলা বৈশাখের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না, এগুলা তারা তাদের গান গাইছে। ওইটাকে বরং আমার কাছে মনে হয়েছে পয়লা বৈশাখকে অপমানিত, অবদমিত করার জন্য তারা এই গানগুলা গায়, অসুন্দর করার জন্য। যা হোক, আমি যে কারণে বলছি, ওই দিন আমি একটু বলছিলাম যে এই কাজগুলা করা ঠিক হয় না, এগুলা কিন্তু ইতিহাসে লেখা থাকবে। আজকে আপনি এখানে সঞ্চালনা করবেন, রতন ভাইয়ের মতো একজন অত্যন্ত জ্ঞানী, বুদ্ধিদীপ্ত এবং ত্যাগী রাজনৈতিক নেতা এখানে আসবেন। ওই যে কথাটা আপনি বললেন যে ইলেকশন ডিসেম্বরের আগেই হতে পারে, এটার মধ্যে উনি একজন পার্টনার, এই কথাটা আমি এখন আপাতত নাই বা বললাম, উনিই বলুক। আমার কথাটা হলো যে এই কারণে আমি আসছি, এবং এই দেশে এখন আর কথা বলার কোনো স্কোপ নাই, এই কারণে যে ইউটিউবার নামধারী যারা আছে, বিশেষ করে বাহির থেকে কিছু কিছু আছে, ভিতর থেকে এই ধরনের ভুল তথ্য, বকাবকি, নিকৃষ্ট ধরনের ভাষা ব্যবহার করে, যে ভাষাগুলো কোনো কারণেই বাংলা ভাষার
পার্ট যদি হয় কোনো কারণে, তাহলে এটা বাংলা ভাষাকে বলা হবে একটা অপবিত্র ভাষা। এই ধরনের ভাষা ব্যবহার করে ব্যক্তিগত গালাগালি, কুৎসা, ভুল তথ্য। আমি আমার একটা কথা বলি, আমি আপনার কথার উত্তর দেব। ভুল তথ্যটা কি? আমি আমার একটা টক শোতে বলছিলাম, হাজার হাজার বছর যাবৎ আমরা ভারতীয় ছিলাম, হাজার হাজার বছর যাবৎ আমরা ভারতীয় ছিলাম। এই লাইনটাকে হাজার হাজার বছর যাবৎ, এটা বাদ। আমরা ভারতীয় আবার ছিলাম যে, এটাও বাদ। ফজলুর রহমান বলছে আমরা ভারতীয়। দেশে থাকলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে, তারা বিদেশ থেকে আমরা ভারত, অর্থাৎ প্রতিদিন আমি যে ভারতীয় এবং আমি যে ভারতের দালাল, এটাকে প্রতিষ্ঠা করার জন্য সব কিছু বাদ দিয়ে শুধু এই জায়গাটা প্রচার করতেছে। আজকে যে আপনার সাথে আমি কথা বলবো, এই দেশে তো ইলেকশন হবে কি হবে না, ডিসেম্বরে হবে না, ফেব্রুয়ারিতে হবে না, এপ্রিলে হবে, অনেকে অনেক কথা বলে। আমি তো চাই ইউনূস সাহেবের মতো লোক, যাকে আমরা এত সম্মান করে 8ই আগস্ট 2024 সনে তার কাছে বাংলাদেশের সমস্ত দায়িত্ব নিঃসংকোচে, নির্ভাবনায়, বিনা প্রশ্নে মাথার উপরে রেখে ছেড়ে দিয়েছিলাম, উনি সবকে ডাইকে বলবে অত ওই সময়ে ইলেকশন হবে, একটা নির্দিষ্ট সময়। উনার মতো বড় মাপের মানুষ তো এই কণ্টকাকীর্ণ একটা চেয়ারে বসা থাকার জন্য ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা উচিত না, যেখানে সবাই বলতেছে ইলেকশন দেও না। কিন্তু আপনার এটা সংশয় কেন? আপনার সংশয়টা কেন নির্বাচন নিয়ে? আমার সংশয়টা, এই দেশটা এখন চলে গেছে, আমি ওইভাবে বলবো না, এই দেশটা চলে গেছে যারা মুক্তিযুদ্ধ বলতে চায় না, স্বাধীনতাকে স্বাধীনতা বলতে চায় না, যারা 47 এবং 24কে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বলে, তাদের নেতৃত্বে এখন দেশ। এবং তাদের মূল শক্তিটা হইল এই যে আমরা দেখছি মোল্লা মুন্সিরা, যারা সারা দেশে হাজারে হাজার আছে, আবার আলেম উলামারা, তাদেরকে আমি সেলিউট দিই, তাদেরকে আমি সালাম জানাই, আমি তাদেরকে সম্মান করি। তারা প্রতিদিন মাঠে মাঠে বক্তৃতা করতেছে, মুনাজাত করতেছে, হে আল্লাহ, আপনি দেখেন, হে আল্লাহ, হে ভাইরা, সবাই মুনাজাত করেন অনন্তকাল যাতে ইউনূস সাহেব ক্ষমতায় থাকে। এটা তাদের রাজনীতি, আপনি আপনার রাজনীতি। এটা কোনো রাজনীতি না ভাই। যখন এই কথা প্রতিদিন হাজারে হাজারে লাখে লাখে মানুষের কাছে বলতেছে, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মুনাজাত করেন হে আল্লাহ, আপনারা মনে করতে পারেন তারা বললেই সবকিছু তো হবে না। কোনটা হবে না? তাদের সাথে তারা ফাইটটা, আপনারটা বলেন কোনটা? আপনার রাজনীতি আমাকে তো বলতেই দিচ্ছে না, আমি তো রাস্তায় নামতে পারতেছি না। আমাকে বললি তো আমি রাস্তায় নামলে তো ইলেকশন চায় ইন্ডিয়ার দালাল। কেন ইন্ডিয়ার দালাল? ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে জয়শঙ্কর যে ইলেকটেড সরকারের সঙ্গে আমরা কথা বলবো, কাজে বাংলাদেশে দ্রুত ইলেকশন হওয়া দরকার। কাজে জয়শঙ্কর যেহেতু বলছে দ্রুত ইলেকশন হওয়া দরকার, এখানে বিএনপির তারেক রহমান যদি বলে দ্রুত ইলেকশন হইলে ভারতের দালাল, কারণ হইলে জয়শঙ্করের দালাল। জয়শঙ্কর যেহেতু ইলেকশন চায়। ভাই এখানে আমি থামি একটু ইলেকশনের কথা বলাই যায় না, দালাল। আপনি তো শুনলেন, আমি তো খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, কেন চিন্তিত? কেন? দুটো দিক থেকে। ফজলু ভাই যে উদ্বেগের কথা বললেন এবং যে রাজনৈতিক সংস্কৃতিটা শুরু হয়েছে, উদ্বেগের সঙ্গে যদি এই রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা থাকে, তাহলে বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক মানসিকতাটা থাকবে না। যেমন আমি আপনার কথাটা গ্রহণ করতেও পারি, নাও করতে পারি, আপনি আমার কথাটা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা সৌজন্যমূলক আলোচনার পরিবেশ তো আছে। কিন্তু যদি হয় যে আপনি আমাকে কথা বলতেই দিবেন না, অথবা আমি আপনার কথা শুনবই না, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি কোনো আলোচনা করা যাবে? আমরা তো 5ই আগস্টের মধ্য দিয়ে একটা স্বপ্নের বীজ বপন করতে চেয়েছিলাম যে ফ্যাসিস্ট মানসিকতাটার অবসান হবে। আমরা বলছি যে ফ্যাসিস্ট পালালো, কিন্তু ফ্যাসিস্ট মানসিকতাটা তো আরও বিস্তৃত হয়ে যাচ্ছে। কি আমরা একটা অতি নিয়ন্ত্রিত রাজনৈতিক পরিস্থিতি থেকে একটা অতি বিশৃঙ্খল রাজনীতির মধ্যে কি পড়ে গেলাম, যে যা খুশি তা করে পার পেয়ে যাবে? এইটা কিন্তু উদ্বেগের ব্যাপার। আর একটা বিষয় খেয়াল করে দেখুন, এর যাবৎকাল এই ভূখণ্ডটাতে যত বড় বড় আন্দোলন হয়েছে, সব আন্দোলনের মধ্য দিয়ে একটা উত্থান হয়েছে, তারপরে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। যেমন ধরুন 52 ভাষা আন্দোলন, তারপরে কিন্তু 54 যুক্তফ্রন্ট নির্বাচন হতে হয়েছে,
ভাষা আন্দোলনের মধ্যে যে উত্থান হয়েছে মানুষের, যে একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আবেগ তৈরি হলো, এটার পরিণতি কি হবে? নির্বাচন তারপরে চলে আসছে। আবার ধরুন সে যদি 69-এর গণ অভ্যুত্থান দেখি, গণ অভ্যুত্থানের উত্থান হলো, 70-এর নির্বাচন আসতে হলো। আবার ধরুন 90-এর একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে 91 নির্বাচন আসতে হলো। কারণ যে কোনো উত্থানের পর, অন্তত একটা প্রকৃতির নিয়মের মতো, যে কোনো ক্ষেত্রে দেখুন প্রচণ্ড ঝড়ের পরে মানুষ কি করে? ঘরটা আবার ঠিকঠাক করে। ঝড়ে যখন সব লণ্ডভণ্ড হয়ে যায় তখন তো মানুষের ঘর ঠিক করার প্রয়োজন হয়। ঠিক তেমনি অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যখন একটা আকাঙ্ক্ষার বিরাট একটা জাগরণ ঘটে, তারপরে মানুষ বলে এই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশটা কিভাবে চলবে এটা ঠিক করি। আচ্ছা, দেশ কিভাবে চলবে ঠিক করার একটা এখন পর্যন্ত সাধারণ গৃহীত পথ কি? সাধারণ গৃহীত পথ হচ্ছে একটা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর। আমাদের দেশে তো আমরা 3 ধরনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেখেছি। একটা হচ্ছে যদি বলি পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার, সেটা কি? যে ক্ষমতা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা। আর একটা কি দেখেছি আমরা হলো যে একটা আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতা পরিবর্তন, সেটা হচ্ছে অভ্যুত্থান। আর হলো কনস্পিরেসির মধ্যে দিয়ে ক্ষমতা পরিবর্তন, সেনা অভ্যুত্থান। তাহলে এই 3টে পদ্ধতি ছাড়া তো আর কোনো ক্ষমতা হস্তান্তরের পথ নাই। তাহলে আগামীতে এই সরকার যদি তার ক্ষমতাটা হস্তান্তর করতে চান, তিনি কোন পথে ক্ষমতা হস্তান্তর করবেন? এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসে আর একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে কি তিনি ক্ষমতা হস্তান্তর করবেন? নাকি কোনো কনস্পিরেসির মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন? নাকি একটা পিসফুল ট্রানজিশন অ্যান্ড ট্রান্সফরমেশন অফ আওয়ার সিস্টেম, এটার কথা জায়গায় যাবেন? আমরা এই জন্য বলেছিলাম আন্দোলন যত তীব্র হয় মানুষের আকাঙ্ক্ষাটাও তত বড় হয়, এবং সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পরবর্তী সমাজটা না চলে মানুষের মধ্যে কিন্তু আবার হতাশা আসে। হতাশা আসলে তখন আবার সেই পুরনো কথাগুলি আসে। তাহলে আন্দোলনের সুফলটা কে নিয়ে গেল? না, কিন্তু এই পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? দুটো জিনিসকে দায়ী করবো আমরা। বলেন। একটা দায়ী করবো যারা দায়িত্ব নেন তাদেরকে দায়ী করতে হবে প্রথম, আচ্ছা। আর যারা আন্দোলন করেছে তাদেরও দায় নিতে হবে। তাহলে দায়িত্ব নিয়েছেন সরকার, তিনি অনেক সময় বলেছেন যে ছাত্ররা আমাকে দায়িত্ব দিয়েছে, তো তিনি তো নিয়েছেন, তো নিয়েছেন যখন তখন তার একটা দায়িত্ব নিয়ে পালন করতে হবে। আর যারা আন্দোলন করেছেন বলে দাবি করছি আমরা, তাহলে আমাদের একটা দায় আছে না? আমরা তো আন্দোলন করেছি একটা অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, আমরা কেন গণতান্ত্রিক আচরণ করছি না? আমরা কেন মব কালচারকে প্রশ্রয় দিচ্ছি? আমরা কেন একে ধরো ওকে মারো ওর বাড়ি জ্বালিয়ে দাও এই কথাটা বলছি? আমরা না বলেছিলাম যে গত 15 বছর এখানে গণতান্ত্রিক শাসন ছিল না, সুষ্ঠু অবাধ নির্বাচন ছিল না, এখানে আদালত সে স্বাধীনভাবে কাজ করতে পারে নাই, প্রশাসন দলীয়করণ হয়েছিল, বিচার বিভাগ বলতে কিছু ছিল না। এখন আমি প্রশাসনের ঘাড়ের উপর বসে একে পোস্টিং দাও, ওকে প্রমোশন দাও, ওকে বরখাস্ত করে, এটা যদি করি, বিচার বিভাগেও যদি মানুষ যাওয়ার ক্ষেত্রে ভয় পায় অথবা বিচার বিভাগ ঠিকমতো কাজ করবে কিনা সেরকম সন্দেহের মধ্যে পড়ে, তাহলে কি মানুষ মনে করবে? তাহলে পরিবর্তনটা কোথায় হলো ভাই? তাহলে এই পরিবর্তন কোথায় হলো ভাই, এই প্রশ্নটা করলে সে দায়টা তো আমরা যারা আন্দোলন করেছি আমাদের নিতে হবে। ফলে যিনি সরকারে আছেন তিনি ব্যবস্থাপনা পরিচালনা করবেন, আর যারা আন্দোলন করেছিলেন তাদের সামাজিক সংস্কৃতিটাকে গড়ে তুলতে হবে। এখন ধরুন এমন একটা সংস্কৃতির মধ্যে আমরা পড়ে গেলাম, একটা ইউটিউবে যে কোনো একটা কথা বললে আমি আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য আপনার 50 বছরের সাংবাদিকতা জীবনকে আমি 50 সেকেন্ডে ধ্বংস করে দেবো, এরকম একটা ভাব। জানি না ধ্বংস করতে পারবো কিনা, কিন্তু আমি কোনো কথা বললে অন্তত এই বাংলাদেশে 50,000 লাইক দিবে, দিয়ে বলবো আসলেই উনি আসলে এইরকমই বোধ হয়। তার মানে যে আপনার ভাবমূর্তি আপনি গড়ে তুলেছেন 50 বছরের সাধনায়, সেই ভাবমূর্তি যে কোনো একজন অর্বাচীন মানুষও কিন্তু যে কোনো মুহূর্তে হয় প্রশ্নবিদ্ধ করতে পারে অথবা ধূলিসাৎ করে দিতে পারে। তখন হচ্ছে কি বলে মানি লোকের মান কে রক্ষা করবে? নিজে রক্ষা করতে হবে, নিজেই তখন চুপ করে যাও, গুটিয়ে যাও। যে মানুষ রাস্তায় নেমে এসেছিল একটা গণ অভ্যুত্থানের জন্য, সেই মানুষ ঘরের মধ্যে গুটিয়ে যাচ্ছে। যে হাজার হাজার মেয়েরা রাতের অন্ধকারে রাস্তায় নেমে এসেছিল, সেই মেয়েরা আবার নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে। যেখানে মানুষ ওই আদিবাসী বলি আর পাহাড়ি জনগোষ্ঠী বলি, সমতলের আদিবাসী বলি, আমাদের সনাতন ধর্মাবলম্বী বলি, সবাই মিলে চেয়েছিলাম একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা, আর সবাই বলছে যে বেশি কথা বোধহয় না বলাই ভালো, অপেক্ষা করো, একটু পর্যবেক্ষণ করো। সেই কারণে আমরা বাসদ এবং সিপিবির পক্ষ থেকে বলেছিলাম এই পরিস্থিতিটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু মানুষের রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হবে, আন্দোলনের যে ঐতিহ্য সেটা নষ্ট হয়ে যাবে, আন্দোলনের যে অর্জন সেটা কিন্তু বিসর্জনের জায়গায় চলে যাবে। ফলে একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে তো একটা জবাবদিহিতার মধ্যে পড়বে। জবাবদিহিতা ছাড়া গণতন্ত্র অপারেট করে না, এটুকু বলে আমি শেষ করি। যেমন ধরুন ছোট্ট একটা ঘটনা ঘটলো, গত পরশুদিন নতুন শিল্প খাতে গ্যাসের দাম 33% বাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, এটা কোনো একটা নির্বাচিত সরকার করলে কি হতো? রাস্তায় প্রতিবাদ হতো,
এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে গণশুনানি হতো, পত্রপত্রিকা লেখালেখি হতো, এখন সবাই চুপ করে আছে কেন? দুটো কারণে চুপ করে আছে, যে বলে বোধহয় কিছু লাভ হবে না, আর দ্বিতীয়ত হচ্ছে ইনি তো অন্তর্বর্তীকালীন সরকার, এনাকে বলে আর কি হবে। তা ফলে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন তার একটা দায় থাকে। যখন নির্বাচিত সরকার থাকেন না, তিনি যদি নৈতিক সরকারও হন, তিনি যদি অভ্যুত্থানের সরকারও হন, তো অভ্যুত্থানের সরকারের একটা নৈতিক ভিত্তি থাকে, এটা ঠিক, কিন্তু তার নৈতিক ভিত্তি ছাপিয়ে যদি কর্তৃত্বটা সামনে চলে আসে তখন কিন্তু মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়। আমরা এই জন্য বলি একটা নির্বাচনটা খুব দ্রুত দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। না, যেটা রতন ভাই যেটা বললেন, আপনার বক্তব্যের সুন্দরই কিন্তু উনি বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, একটি নির্বাচনই কি সব কিছু? একটি নির্বাচন সব কিছু, এটা তো কেউ বলছে না, কিন্তু নির্বাচন না হলে তো, দরজা না খুললে তো আপনি ঘরে ঢুকতে পারবেন না। আপনি বাংলাদেশের রাজনীতির ট্রেনটা, আমি এটা বহুদিন বলতেছি, লাইনে তুলতে হলে আপনাকে একটা ইলেকশন লাগবে। ট্রেনটাই আপনি লাইনে তুলতেছেন না, সেই ট্রেন চিটাং যাবে না, ময়মনসিংহ যাবে না, রংপুর যাবে, এটা তো আপনাকে বুঝবেন কি করিয়া। এই দেশের একটা ইলেকশনের জন্য 23 বছর পর্যন্ত বাঙালি জাতি অপেক্ষা করছে পাকিস্তান আমলে, এবং একটা ইলেকশনে নির্ধারণ হয়েছে যে বাঙালি জাতির যে সত্তা, সেই সত্তা প্রতিষ্ঠিত হবে নাকি আবার এটা পদদলিত হবে। এবং একটা ইলেকশনের মধ্য দিয়ে ইয়াহিয়া খান যখন ইলেকশনের রায় মানল না, এর জন্য 30 লক্ষ লোক মারা গেছে। ইলেকশনটাকে আপনি এত ছোট করে, ইলেকশন ইজ দ্য টোটাল আউটবাস্ট অফ দ্য অপিনিয়ন অফ দ্য পিপল অফ এ কান্ট্রি। একটা দেশের মানুষের, সমস্ত মানুষের তার অভিমতের বহিঃপ্রকাশ হইল ইলেকশন। এটাকে ছোট, এই দেশটা তো মানুষের, মানুষের দেশ হইলে মানুষকে কেন বলতে দেন না যে এই দেশে কারা নেতৃত্ব করবে, কারা দেশ চালাবে, এটা কেন বলতে দিতেছেন না? 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে, এবং আমার ধারণা তত্ত্বাবধায়ক সরকার আইনটা পাস হইলে 120 দিনের মধ্যে অবশ্যই ইলেকশন করতে হবে। দুইটা সরকারের চরিত্র কিন্তু এক না, কোনটা? তত্ত্বাবধায়ক বলেন আর অন্তর্বর্তী বলেন। 5ই আগস্টের পরে 8ই আগস্ট যে সরকার গঠিত হয়েছে, বা আমরা এখন যে সরকারের অধীনে আছি, সেই সরকারটা একটা বিশেষ পরিস্থিতির সরকার, এটাও আপনাকে আমলে নিতে হবে। এরা কিন্তু কেউ, ইউনূস সাহেব ছাড়া এরা কেউ বিশেষ মানুষ না। যারা আন্দোলন সংগ্রাম বিপ্লব করছে, সেই বিপ্লবের যদি কর্মসূচি থাকতো, তারা যারা বলতেছে, সেই বিপ্লবের কর্মসূচিটাকে বাস্তবায়ন করার জন্য যদি শহীদ মিনারে দাঁড়ায় সব কিছু ভাঙ্গিয়া বলতো যে আমরা একটা বিপ্লবী সরকার করলাম, আমরা এইভাবে চালামো ওইভাবে চালামো, সেটা একটা জিনিস ছিল। এটা কোনো বিপ্লব টিপ্লব না, একটা গণ অভ্যুত্থান। একটা সময়ে প্রশ্ন আসবে, এটা যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পিছনেও প্রশ্ন আছে কিনা, এটা কিন্তু আসবে এক সময়, আমি আজকে করব না। এই প্রশ্নটা কিন্তু অলরেডি এখন আমি দেখলাম একজন বড় পুলিশ অফিসার এই প্রশ্নটা তুলে ফেলছে প্রকাশ্যে, আমি জানি না তার কি হবে, তুলে ফেলছে, সারা দেশব্যাপী উঠতেছে। আপনি এই একটা আন্দোলন করিয়া আপনি যাদেরকে ক্ষমতায় বসাইলেন, তিনি হলেন ইউনূস সাহেব, একজন দল নিরপেক্ষ মানুষ। কথাটা সঠিক না বেঠিক? উনি তো দল করে না, তো ওনাকে আমরা বসাইলাম, উনি তো ক্ষমতায় থাকবেন না, তো ওনার তা কাজটা ইলেকশন দেওয়া। আসিফ নজরুল বা অন্য যারা আমলারা আছে, এরা কি কেউ একদিনের জন্য 1 ফুটা গায়ের ঘাম জড়াইছে আন্দোলনের জন্য? 2টা ছেলে আছে, আগে ছিল 3টা ছেলে। এদেরকে যদি আপনি বলেন যারা আন্দোলনের নেতা ছিল, আমি মানবো, তো 3টা ছেলে তো আর দেশ চালাতেছে না। এখন তো আইসা পড়তেছে আমেরিকার থেকে উড়ে আইতেছে জলিল, নাকি খলিলুর রহমান একজন আইতেছে, আমি চিনলাম, বাবারি বাংলাদেশে এত এত মহামানব আছে। আমি তো অবশ্যই আছে, ভালো মানুষ তো আছে, সব জায়গায় আছে। কি দরকার একজন অনির্বাচিত গভর্নমেন্টের? কি একজন এনএসএ লাগে? এই সারা দেশের আমার নিরাপত্তা বাহিনীকে লিড করার জন্য খলিল সাহেবের মতো একটা লোকের দরকার হয়। উনি কি দেখি ইউনূস সাহেব পারে? এটা কি সংবিধান এলাও করে? না না, অবশ্যই করে। কি করে? অবশ্যই কেন করবে? আমি বলি, পুরনো কনসেপ্টে আপনি রয়ে গেছেন। পৃথিবীর বহু দেশে, এমনকি ভারতবর্ষেও, আপনার কিন্তু অনির্বাচিত, আপনি যার কথা যারা বললেন, তারাই কিন্তু এনএসএ এর দায়িত্ব। কোনটা? ভারতবর্ষে কি অনির্বাচিত সরকার? অনির্বাচিত সরকার না, কি
মানে যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে উনিও নির্বাচিত। উনি কে? উনার নাম হলো অজিত দুবাল। আমার কথাটা শুনেন, আমি না বুঝে তো কথা বলি না। অজিত দুবাল তো জীবনের প্রথম দিন থেকে এই লাইনে চাকরি করে আসছে। হি ওয়াজ দ্য চিফ of the biggest intelligence branch of India. Is it fact or no? But who is Mr. খলিলুর রহমান? যে একটা, এইটা তো নির্বাচিত সরকার না। আমি খলিলুর রহমানকে নির্বাচিত কেউ এটা বলছি না। আমি বলছি একটা নির্বাচিত অনির্বাচিত সরকার কি এত বড় একটা পদক্ষেপ নিতে পারে যে আমার দেশের নিরাপত্তা দেখার জন্য আমেরিকার থেকে একটা মানুষকে নিয়ে আসে যে এখন পর্যন্ত আমেরিকার নাগরিক, তাকে এই নিরাপত্তার দায়িত্ব দিয়ে দিবে? পারে? আপনি যদি বলেন পারে, আমি বলবো পারে না। কিন্তু এই ব্যক্তিটাই কিন্তু আপনার মানে বিচারপতি লতিফুর রহমান সাহেবের প্রাইভেট সেক্রেটারি ছিল, এবং এই ব্যক্তিটা প্রাইভেট সেক্রেটারি থাকাকালীন সময় কি কি ঘটনা করছিল এগুলো কিন্তু সব কি ঘটনা বলতে চাই। প্রাইভেট সেক্রেটারি থাকা খুব যোগ্য। আমি আপনাকে বলি, চিফ সেক্রেটারি কোনো প্রাইভেট সেক্রেটারি তো হলো ডেপুটি সেক্রেটারি, ম্যাক্সিমাম জয়েন্ট সেক্রেটারি। কিন্তু এই দেশে তো চিফ সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি আছে। এই কারণে আমি তাকে রাজনৈতিক নেতা মানবো নাকি? কি মনে গেঞ্জি যত দামি হোক, এটা কি শার্টের উপরে পরে কেউ রাজনীতিবিদ হইতে হবে? না, রাজনীতিবিদ হইতে হবে। দেয়ার মাস্ট বি পলিটিশিয়ান। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে নেতৃত্ব করতে হলে দেয়ার মাস্ট বি এ পলিটিশিয়ান। না, এটা মনে রাখতে হবে আপনাকে, এদের সরকারটা রাজনৈতিক চরিত্র নাই। তাহলে উনি দিবেন কেন? উনি তো চলে যাবেন ইলেকশন দিয়া, তাহলে দিবেন কেন? আচ্ছা, আমি আসছি। উনি এটা ইলেকশন দিয়া চলে যাবেন, উনি কেন এটাকে আপনি ওয়েট করেন। আপনি তো ওয়েট না করলে তো বোঝা যাবে না। এইগুলো একদিন প্রশ্ন উঠবে। না, উঠবে। রতন ভাই, বাংলাদেশে কি এই পরিস্থিতি নতুন? কোনো পরিস্থিতি কখনো আগের পরিস্থিতির মতো হয় না। সব পরিস্থিতিগুলো একটু নতুন ফিচার নিয়ে আসে। কিন্তু কখনো কখনো আমরা তুলনা করি, যে তুলনা করে আগের তুলনায় কি ভালো হলো না আগের তুলনায় খারাপ হচ্ছে। যদি আগের তুলনায় ভালো হয়, মানুষ খুব সুখী থাকে। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, এত বড় গণ অভ্যুত্থান কিন্তু 90-এ হয়নি। তাহলে 90-এর তুলনায় এই অভ্যুত্থানের ব্যাপকতা অনেক বেশি। এত বেশি জীবনদান 90-এ হয়নি, তার তুলনায় এই অভ্যুত্থানে জীবনদানের ঘটনা বেশি। মা সন্তানকে সাথে নিয়ে মিছিলে আসার ঘটনা ঘটে নাই, এবার সেটা ঘটেছে। এই জন্য বলছে আন্দোলনের ব্যাপকতা যত বেশি, মানুষের আকাঙ্ক্ষার তীব্রতাটা তত বেশি। সেই মানুষ 8 মাস 9 মাস মধ্যে যদি তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলো না দেখে, তখন মানুষ মনে করবে আমাদের এত আত্মদান, সেটা কি তাহলে যারা ক্ষমতায় আছে তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না? তারা কি আমাদের আত্মদানের কথাগুলো ভাবছে না? এই তখন প্রশ্নটা আসে। এই জন্য বলি যে যত বড় পদ তত বেশি দায়িত্ব, যত উপরে উঠবেন তত নিচে পড়ে যাওয়ার আশঙ্কা। তো ফলে এইটাকে বিবেচনায় রেখে আমরা যদি আমাদের এখন বর্তমান পরিস্থিতিটা দেখি, যে ধরুন আমরা একটা ছোট্ট দুটো উদাহরণ দেখি। একটা অভ্যুত্থান ঘটেছিল তিউনিসিয়াতে, আর একটা অভ্যুত্থান ঘটেছিল শ্রীলঙ্কায়। তিউনিসিয়ার অভ্যুত্থানের পরে অরাজকতা বাড়তে বাড়তে পরিস্থিতিটা কোন দিকে চলে গেল। আর শ্রীলঙ্কার পরে তারা যে পদক্ষেপ নিল, সেখানে তারা মুদ্রাস্ফীতি কীভাবে কমাবে, বাজারটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে, বৈদেশিক ঋণটা কীভাবে পরিশোধ করবে, এবং সাম্প্রতিক সময় বাজেট ঘোষণার সময় তারা বলেছে 2026 সালের মধ্যে তারা তাদের সমস্ত ঋণ পরিশোধ করে দেবে। তাহলে কেমন করে শ্রীলঙ্কার মতো একটা দেউলিয়া হয়ে যাওয়া দেশ, যে দেশেরও রাষ্ট্রপতি পদত্যাগ করার সময় পায়নি, পালিয়ে গিয়ে তারপরে সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন, সেই দেশ তাহলে এইদিকে গেল কেন? তাহলে এটাও একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন বিদেশের উদাহরণগুলো নেই, বিদেশের ভালো উদাহরণ নেব, আর বিদেশের খারাপ উদাহরণ থেকে সতর্ক হব। অরাজকতা থাকলে কিভাবে একটা দেশ আরও অরাজক পরিস্থিতির মধ্যে চলে যায়, আর একটা শৃঙ্খলার দিকে আসতে গেলে একটা দেশ কিভাবে তার ঘাটতিগুলো পূরণ করে। আমরা এখানে একটু দেখতে চাই যে আমরা সেই ঘাটতিগুলো পূরণ করার ক্ষেত্রে মানে ভূমিকা পালন করছি কিনা। এখন আমাদের আগে সরকারকে আমরা দেখেছিলাম নির্বাচনের কথা বললেই খেপে যেতেন, এবং তিনি তখন বলতেন উন্নয়ন চান না গণতন্ত্র চান, অধিক উন্নয়ন স্বল্প গণতন্ত্র, এরকম একটা কথা ছিল। এখন আমরা দেখছি যে পরস্পর মুখোমুখি করে দেওয়া হচ্ছে তিনটা: সংস্কার চান না নির্বাচন চান, বিচার চান না নির্বাচন চান। হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, তাহলে এই যে বলছে না, এই যে সংস্কার বিচার এগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হচ্ছে নির্বাচন। আমরা বলি সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া, কোন কোন জায়গায় সংস্কার লাগবে। একটা তো সাধারণ সংস্কার না করলে এই সরকার তার ক্ষমতাটা হস্তান্তর করতেই পারবে না। কীরকম? যে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্টটা হবে, এই পার্লামেন্ট যদি প্রথমেই যদি 7-এর ক আর খটাকে সংশোধন না করে, তাহলে পুরো কাজটাই তো একটা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। ফলে এটা তো করতেই হবে। 2,
নির্বাচনটা করার সময় আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা লাগবে। আর তারপরে যদি আমি একটা মানে যে সভাটা, যে আইনসভা আইন তৈরি করবে, সে আইনসভার সদস্য যারা হবেন তাদের যদি ডিগনিটির কথা ভাবি, তাহলে 70 অনুচ্ছেদটা নিয়ে আমাদের কথা বলতে হবে। যাদের উপর দায়িত্ব দিয়েছি আমি দেশের আইন তৈরি করার, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলবে, সেই মানুষের হাতে পায়ে শিকল বেঁধে আমি তার ডিগনিটি দিতে পারলাম না, তো জনগণের ডিগনিটির জন্য কি আইন তৈরি করবে? ফলে সেক্ষেত্রে ন্যূনতম অন্তত দলীয় শৃঙ্খলা যেটুকু মেনে চলা দরকার সেটুকু ছাড়া 70 অনুচ্ছেদটা বাতিল করে দিতে হবে, যাতে তার তাহলে তো প্রতিদিনই সরকার পতন হবে। এই তো, তাহলে এখানেই আমরা বলবো যে তাহলে আমরা কি ততখানি গণতান্ত্রিক হতে পারলাম যে প্রতিদিন সরকার পরিবর্তন করছি কিসের জন্য? লোভে, ক্ষোভে অথবা লাভে? বলে না হর্স ট্রেডিং হবে, তাহলে আমাদের এমপিরা কি ঘোড়া নাকি যে তারা সবসময় কেনাবেচার পণ্য হবে? তাহলে যারা ঘোড়া হিসেবে কোনো কেনাবেচার পণ্য হবে, একবার দুবার পর জনগণ বলবে এই লোককে তো আমি পার্লামেন্ট হিসেবে দেখতে পারি না। আর যারা টাকার বিনিময়ে জনগণের ভোট কিনবে, সে নিশ্চয়ই একটু বেশি টাকা পেলে নিজেও বিক্রি হয়ে যাবে। ফলে এটাও তখন প্রশ্ন আসবে, টাকার খেলা চলবে না নির্বাচনে, নির্বাচনে সাম্প্রদায়িকতার খেলা চলবে না, নির্বাচনে আঞ্চলিকতার খেলা চলবে না, নির্বাচনে একটা আইনসভার নির্বাচন মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তুলবেন। তাহলে না একবার ফেল করব, দুইবার ফেল করব, তিনবার ফেল করব, মানুষ তারপরে পাশ করবে। আপনি যে দারুণ কথা একটা ফজলুল ভাই বলেছিলেন, একটা নির্বাচন দিয়ে কি সব হবে? একটা নির্বাচন দিয়ে সব হবে না, এটা ঠিক। কিন্তু ওই যে শোপেনহাওয়ার বলেছিল না, অন্ধকার ঘরের মধ্যে যদি কেউ বসে থাকে, তার প্রথম আকাঙ্ক্ষা কি? একটু আলোতে যেতে চাই। তারপরে কি বলে, দরজাটা কোথায়? তার দরজাটা না খুললে সে তো আলোতে যেতে পারছে না। তার আকাঙ্ক্ষা হচ্ছে আলোতে যাওয়া, কিন্তু তার কাজটা হচ্ছে দরজা খোলা। ঠিক তেমনি আমি যদি গণতান্ত্রিক চর্চা করতে চাই, তাহলে প্রথম কথাটা থাকলে সুষ্ঠু আবার নির্বাচনের দিকে যেতে হবে। ফলে একটা নির্বাচন দিয়ে সব সমস্যার সমাধান হবে না, কিন্তু এই নির্বাচনী ব্যবস্থাটা থাকলে সমস্যাগুলো সমাধানের পথ খুঁজতে থাকবো। কিছু বলা আছে এখানে? আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত, আমার কোনো দ্বিমত নাই ওনার সঙ্গে। তবে ওই যে বলছে কম গণতন্ত্র বেশি উন্নয়ন, এটা উন্নয়নের দশকে আইয়ুব খান যখন 10 বছর তা হয়ে গেল, তখন একটা স্লোগান ছিল, হ্যাঁ, ওই যে আইয়ুব খানের মূলনীতি উন্নয়নের রাজনীতি। শেখ হাসিনা কিন্তু এই স্লোগানটা দিতে শুরু করছে, উন্নয়ন চাও না গণতন্ত্র চাও, উন্নয়নের রাজনীতিটা বেশি, গণতন্ত্র। আচ্ছা, এরা তো ছিল রাজনীতিবিদ। এখন দেখেন তো, আমি জানি না, এটা আমি একটু সমালোচনা না করে একটু আলোচনা করে রাখি। আজকে হঠাৎ করে দেখলাম যে আইয়ুব খান আবার ফেরত আসছে। আরে কয় কি, আইয়ুব খান জীবিত হয়ে আছে বাংলাদেশে। আইয়ুব খান এখন বলতে পারবে আমাদের নেতারা রে, যে তোরা তো শেখ মুজিবকেই বলতে পারবে ওই ওতে পরকালে, যে এই মিয়া তুমি তো আমারে খুব বকছিলা যে বিডি গণতন্ত্র কেন আমি দিলাম, ওই যে মৌলিক গণতন্ত্র। এখন তো তোমার দেশ দেখো, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তির অতেই এখন হইতেছে যে বেসিক ডেমোক্রেসি হবে। কি প্রথমে মেম্বার নির্বাচিত হবে, সেই মেম্বাররা মিলে একজন চেয়ারম্যান নির্বাচন করবে। আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি। সেম ইন সিটি কর্পোরেশন, সেম ইন মিউনিসিপ্যালিটি, সব জায়গাতে তারা অনেক উদাহরণ দেখাইতেছে। কিন্তু এটা আমাকে কিন্তু আইয়ুব খানের কথাটা খুব মনে করায় দিছে যে এই গণতন্ত্রটা হইলে মোটামুটি আইয়ুব খান অন্তত ফিরে আসবে এই দেশে, মানুষ বলবে এটা আইয়ুব খানও করছিল। এই জায়গাতে যাচ্ছে। আরো অনেকগুলো ঘটনা আছে, আপনাকে আমি বলি। আপনি যদি রিয়েলি চান যে এই দেশটার একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, আধুনিক উত্তরণ ঘটুক, কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এই দেশটা যাক, তাইলে আপনাকে সব কিছুতে ওই যে অন্ধকারের যুগে চলে যাওয়ার যে প্রবণতাটা শুরু হয়েছে, তার থেকে আপনাকে প্রতিবাদ করার মতো বা এইটাকে আপনার ওইটার থেকে আমরা অনেক দিন আগে ওই যুগ থেকে উঠে আসছিলাম। আবার যদি ওখানে নিতে চান নিতে পারেন, কিন্তু এটা বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ করতে হইলে বাংলাদেশ যে কারণে যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ, তার অবস্থানে দাঁড়ায় বলতে হবে মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধ হয়েছিল মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান
জন্য। মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি জাতির সেই 1000 বছরের যে গৌরবের যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের জন্য। মুক্তিযুদ্ধ হয়েছিল পৃথিবীর সবচেয়ে ওই যে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার জন্য। ধর্মনিরপেক্ষ এই জায়গাতে যদি দাঁড়াইতে পারেন তাহলে এটা বাংলাদেশ। এর বাইরে যদি আপনি যাইতে চান যে না এইগুলা দরকার না, এইগুলা বাতিল করো সব, আমরা ওই জায়গাতে যাব, কইতেও ভয় লাগে। আমরা আফগানিস্তানের দিকে যাব, সিরিয়ার দিকে যাব, আমরা ওই চিন্তার দিকে যাব যদি যাইতে চান। এর তো বলতেছে প্রতিদিনই তারা বলে। আপনি বলেন যেটা আপনি বলতে পারেন, আপনি বেশি বলেন না, আমি বেশি বলি না, আমি বেশি দেখি। আমি আপনার চেয়ে, আপনাকে বলছি না, আপনার চেয়ে ভবিষ্যৎটা আমার 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আমি আপনার আগে বেশি দেখি। আমি 6 মাস আগে যা বলছি বাংলাদেশ এখন তাই হচ্ছে। যখন আমাকে আমার দলও বলতো ফজলুর রহমান একটু আগে আগে কথা বলে, এখন আমি আপনার কাছে আসছি আবার। রতন ভাই আপনার দিকে তাকে আসি, সেটা হচ্ছে যে ফজলু ভাই যেটা বললেন, নতুন পরিস্থিতি, দেশটা কি তাহলে সঠিক পথে নেই? সঠিক পথে কথাটা আপেক্ষিক। মানে আমরা যেখানে যেতে চাই, কেন হবে বলবো না, আমরা যেখানে যেতে চাই সেই পথে যেতে পারছি কিনা। আসলে আমরা কোথায় যেতে চেয়েছিলাম সেটা যদি ঠিক করি তাহলে বুঝতে পারবো সেই পথ থেকে আমরা বিচ্যুত হয়েছি। অর্থাৎ গন্তব্যই আমরা ঠিক করি না। হ্যাঁ, এখন আমাদের যদি আকাঙ্ক্ষা ছিল, গন্তব্য ছিল না। আকাঙ্ক্ষা ছিল, গন্তব্য ছিল না, সেক্ষেত্রে তাহলে করতে হবে কি, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা দিতে হবে। সেই নির্বাচিত সরকার তার কমিটমেন্ট করবে জনগণের কাছে, এবং তিনি যদি কমিটমেন্ট ফুলফিল না করেন পরের নির্বাচনে তিনি আবার জবাবদিহি করবেন। এবং জনগণ যদি বলে হ্যাঁ তুমি যা কমিটমেন্ট করেছিলে সেটা ফুলফিল করতে পারোনি, ফলে তোমাকে ভোট দেবো না, পরের আরেকজনকে ভোট দেবো। তখন হবে কি, কমিটমেন্ট রক্ষা করার একটা প্র্যাকটিস থাকবে, আর জনগণের একটা জবাবদিহি চাওয়ার একটা ক্ষমতা তৈরি হবে। তাহলে গণতন্ত্রে কিন্তু দুটো দিক লাগে। যিনি প্রতিশ্রুতি দেন তার প্রতিশ্রুতি রক্ষা করতে হয়, যেটা আমরা নির্বাচনী ইস্তেহার বলি। আর জনগণ যিনি ভোট দেন তার ভোটের মানে জবাব চাওয়ার অধিকার থাকে। আপনাকে যে আমি ভোট দিলাম, আপনি আমার কাজটা তো করলেন না। তো এই প্র্যাকটিসটা আমরা সমাজের মধ্যে করতে চাই। এই জন্য বলে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। নির্বাচন থাকলে গণতন্ত্র থাকবে তা না, কিন্তু নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। তার দুটো পার্ট থাকে। একটা থাকে নির্বাচনের গণতান্ত্রিক সংস্কৃতি, আমি মানুষের কাছে কথা বলবো, আপনিও কথা বলবেন, ফজলু ভাইও কথা বলবে, মানুষ তাহলে বিচারক, তারা দেখবে, যাচাই করবে। এটা হলো একটা গণতান্ত্রিক চর্চা। আর তারপরে হলো তার প্র্যাকটিস। প্র্যাকটিস কি, আমরা নির্বাচনে দাঁড়াবো, মানুষ স্বাধীনভাবে ভোটটা দেবে। স্বাধীনভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করবে, যাতে মানুষ স্বাধীনভাবে ভয়হীন পরিবেশে ভোট দিতে পারে। আর সরকার করবে নির্বাচনের সময় এমন একটা পরিবেশ তৈরি করবে যাতে কেউ বলতে না পারে সরকার পক্ষপাতিত্ব করছে। এই জন্য তো একটা কথা এসেছিল, লেভেল প্লেয়িং ফিল্ড। ফিল্ডটাকে লেভেল করতে হবে, আম্পায়ারকে নিরপেক্ষ হতে হবে, এবং খেলোয়াড়দেরকে খেলতে দিতে হবে। তো এই জায়গাটায় আমরা নির্বাচনে, গত 3টা নির্বাচনে দেখি নাই। না দেখতে দেখতে, যেটা ফজলু ভাই বললেন যে গত আমরা 15 বছর ধরে অপেক্ষা করছিলাম যে অন্তত নির্বাচনী ব্যবস্থাটা একটু সুষ্ঠু থাকুক। নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু না থাকলে কি হয়, দুটো উদাহরণ যদি দেখি। এই যে বাংলাদেশে দুর্নীতিটা এত অবাধ হতে পারলো, দেশ থেকে 26 লক্ষ কোটি টাকার মতন টাকা পাচার হয়ে যেতে পারলো, যদি নির্বাচনী জবাবদিহিতার একটা ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এতটা হতে পারতো না। এমপি সাহেব যখন মনে করছে আমার জবাব কে নেবে, আমি তো মনোনীত হলেই নির্বাচিত, ফলে সেখান থেকে তার মধ্যে একটা ধরনের দুর্বৃত্তদের রাজনীতি করা এবং রাজনীতির দুর্বৃত্তদের একটা হাতিয়ারে পরিণত হওয়া, মানে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, দুর্বৃত্তদের রাজনীতিকরণ হয়েছিল। ঠিক একই ঘটনা দেখেন তো আজকে আমেরিকা, তো নির্বাচন হতে না হতেই রাস্তায় মানুষ নেমেছে না কালকে, ট্রাম্পের এই ঘটনা কীরকম হচ্ছে। আগের দিন বলে ফেললেন যে আমরা শুল্ক ট্যারিফ বাড়িয়ে দেবো এত, সাথে সাথে শেয়ার মার্কেট ফল করে গেল। 2 দিন পরেই সিদ্ধান্ত পাল্টে বললেন যে এটা 90 দিন পরে কার্যকর হবে। আবার তাহলে এর মাঝখানে তারা বললেন $6 ট্রিলিয়ন হাতছাড়া হয়ে গেল। তাহলে দেখেন রাজনীতিবিদদের দায়বোধটা কতটুকু। আপনি এই ধরনের কথা বলার মধ্যে দিয়ে আমেরিকান জনগণ বুঝলো আরে কার পাল্লায় পড়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় পাগলামি করছে, আসলে পাগলামি না, এটা ক্যালকুলেট ডাকাতি হচ্ছে, পরিকল্পিত ডাকাতি হচ্ছে, সাধারণ মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া হচ্ছে। ফলে এইরকম মানুষ কিন্তু যখন বুঝতে থাকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন না হলে মানুষ কিন্তু শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার হারায় তা না, তার সম্পদ রক্ষার অধিকার হারায়, তার সংস্কৃতি রক্ষার অধিকার হারায়, এমনকি তার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারও হারায়। এই জায়গাগুলো আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেতে চেয়েছিলাম। এখন এই জায়গাটা আমরা পাচ্ছি না বলেই কিন্তু দেখুন বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা দাঁড়িয়েছে কীরকম। এই বিশ্ববিদ্যালয়গুলো তো প্রাণ ছিল, তাই না?
বাংলাদেশের আন্দোলনের প্রাণ। আজকে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের চেহারাটা যদি দেখি, আবার উল্টো দিকে দেখি একের পর এক নানা দাবিতে আন্দোলন গড়ে উঠছে, আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে, রাস্তায় মানুষ, ছাত্ররা অবরোধ করছে, পলিটেকনিকের ছাত্ররা অবরোধ করছে, এখন বিভিন্ন ছাত্ররা অবরোধ করছে, কিন্তু দাবিটা কে মানবে? দাবিটা বাস্তবায়ন করবে কে? আগামী এটা তো এপ্রিল মাস গেল, মে মাসের পরে জুন মাসে বাজেট হবে। এই বাজেটটা কেমন করে হবে? বাজেটের দায়টা কে দেবে? আচ্ছা, এই সরকার যদি বলে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন, তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিলে এই বাজেট বাস্তবায়নের দায়িত্বটা আসলে এই সরকারের উপর পড়বে না পরের সরকারের উপর পড়বে? তাহলে কীরকম হবে? সমস্ত বিষয় সামনে আছে না। ফলে আমরা যদি অনেকে বলে আপনারা শুধু নির্বাচন করেন, আসলে শুধু নির্বাচন না, এটা হলো দেশটা আসলে কেমন করে পরিচালিত হবে সে ব্যাপারে মানুষের ইনভলভমেন্টটা বাড়ানো দরকার। মানুষ যদি সব জায়গায় মনে করে এটা অন্তর্বর্তীকালীন চলছে, তা অ্যাডহক ভিত্তিতে দেশ চললে তো মানুষের ইনভলভমেন্টটা থাকে না। অনেক ধন্যবাদ ফজলু ভাই। যেটা রতন ভাই বলছিলেন যে তিউনিসিয়ায় একটা বিপ্লব হয়ে গেল, তিউনিসিয়ার বিপ্লবের পরে সেই দেশের মানুষ কি পেয়েছে? পেয়েছে একটা দুর্বল গণতন্ত্র। বাংলাদেশের ভাগ্যে কি লেখা আছে? আমি আপনাকে বলবো যে এই যে দুর্বল গণতন্ত্র, গণতন্ত্র তো আমার দেশে সঠিকভাবে প্র্যাকটিস করার সুযোগই দেওয়া হয় নাই, সুযোগই দেওয়া হয় নাই। এখন যে সুযোগটা আমার সামনে আসছে, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগানো উচিত এবং উচিত ছিল এবং লাগানো উচিত। কিন্তু আমি যে জিনিসটা দেখতেছি সেই জিনিসটা হলো যে প্রত্যেকেই শুধু ক্ষমতায় থাকতে চায় দীর্ঘদিন, আউট অফ হিজ লিমিটেশন থাকতে চায়, এবং সেই ক্ষমতায় থাকতে চাওয়ার জন্যই কিন্তু সেই ক্ষমতায় থাকতে চেয়ে যদি সঠিক কাজটি এদেশে হইতো, হয়তো বা আরও কিছুদিন মানুষ ধৈর্য ধরত, কিন্তু সঠিক কাজটি কিন্তু হচ্ছে না। কি কাজটি হচ্ছে না আমি আপনাকে বলি। খুব বলতেছেন ইউনূস সাহেব মার্কেট, বাজার, কাঁচা বাজার, অমুক তমুক, রোজার সময়ে উনি, হ্যাঁ এটার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া যাবে, বিশেষ করে রোজার সময়ে উনি যা করেছেন। কিন্তু আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আবার দেখা যাচ্ছে নতুন করে কিন্তু আবার সেই একই অবস্থা মার্কেটে ফিরে আসছে, একই অবস্থা ফিরে আসছে, সিন্ডিকেট, হ্যাঁ ফিরে আসছে। আবার বাড়তেছে জিনিসপত্রের দাম। আপনি তো কিছুতেই একটা ঘর করতে হলে পিলার ছাড়া তো আপনি ঘর করতে পারবেন না। কিছুদিনের জন্য আপনি এটার উপরে একটা সামিয়ানা দিয়া বা একটা তিরপাল দিয়া কিছুদিন বসবাস করতে পারবেন, কিন্তু আপনাকে যদি পার্মানেন্ট ঘর বাঁধতে হয় তাহলে তো ঘরটা বাঁধতে হলে আপনাকে প্রথমে পিলার সৃষ্টি করতে হবে। সেই পিলার তো সৃষ্টি করার জন্য আমাদের পূর্বপুরুষেরা এই দেশটাকে 300 ভাগে বিভক্ত করে 300 পিলার সৃষ্টি করার কথা বলছিল, যদিও তারা অনেকেই তাদের দায়িত্ব পালন করতে পারে নাই। সেই পিলারটাকে ধরেন আমার এলাকাতে যদি ইলেকশন হয়, যে লোকটি ইলেকশনে নির্বাচিত হবেন, যে কথাটা রতন ভাই বললেন, সেই লোকটার উপরে ভোট দেওয়া না দেওয়ার প্রশ্ন না, প্রত্যেকের একটা অধিকার থাকবে গিয়ে বলার, এমপি সাহেব আমার এলাকাতে তো পুলিশ এই কাজ করতেছে, অফিসাররা ঘুষ খাইতেছে, আমার এলাকা তো এই ধরনের সন্ত্রাস হইতেছে, আমার এলাকা তো আপনার দলের নেতা তো সব লুট করে খাইয়ে ফেলতেছে। এই কথাটা বলার কোনো জায়গা তো এখন নাই। আমি আপনাকে বলি, যদি উদাহরণ দেই, চোখে রক্ত আসে। এখন কি হইতেছে, এই কেন্দ্রীয় ক্ষমতা, ইউনূস সাহেবের যে ক্ষমতা, তাকে কেন্দ্র করে যারা ক্ষমতায় আছে, ওই নতুন দলের ছেলেপেলেরা, এর নাম কি, দলটার নাম হইল এনসিপির ছেলেপেলেরা, আমি তাদেরকে ভালো খারাপ, কিন্তু তারা যাদেরকে অ্যাপয়েন্ট করেন, যেহেতু তাদের কোনো লোক নাই, যে আসতেছে একটা কাগজ নিয়ে যাইতেছে, গিয়ে থানাতে দেখাইতেছে আমি কিন্তু এনসিপি করি, আমি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার কিন্তু 2টা লোকও নাই, তার বাবাও জানে না যে আমার ছেলে কোনোদিন পলিটিক্স করে। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা। সে গিয়া
আজকেও আমাকে এই কাজটা উত্তরটা দিতে হয়েছে যে সে গিয়ে ইউনূস সাহেবের গাড়িতে বসে অথবা তার সামনে বসে পায়ের উপরে পা তুললে বলে এই থানা আমার কথায় চলবে, এবং এইটা যদি না চলে তখন ইউনূস সাহেবের কাছে ফোন যায় এখান থেকে, এই আমার যে কি তার নাম কি সমন্বয়ক আছে বা আমার যে ছাত্র আছে সে চালাবে। তখন যারা এই যে বছরের পর বছর ধরে, ধরেন আমি স্বাধীনতার 54 বছর ধরে যে পার্টিগুলো, যে দলগুলো, যে মানুষগুলো রাজনীতি করে করে তার থানার সমস্ত মানুষের কাছে পরিচিত, প্রতিষ্ঠিত, তাদের অবস্থাটা কি দাঁড়ায়, এটা তো একটা নৈরাজ্যকর ব্যাপার সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী। তাদের তো কোনো লোক নাই, অথচ আমি আবার বলি তাদেরকে দেখা। এটা কিন্তু নতুন না, এর আগেও কম বেশি হয়েছে। বিপ্লবের পরে একটা অস্থিরতা থাকে অনেক দিনই, এটা পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে, বাংলাদেশেও হবে না, এটা মনে করার কারণ এটাও ঘটবে না। এখন আপনি বলবেন যে এটা তো আগে হয়েছে, আগে হওয়ার জন্য তো আন্দোলনটা হয়েছে, আন্দোলন হওয়ার জন্য তো এই হাজারো লোক মারা গেছে, 20,000 লোক আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আমরা সব ঝাঁপায়ে পড়ছি ওইটার থেকে উত্তরণের জন্যই। এখন যদি বলেন যে এরকমই হয় সবসময়, তাইলে আর এত লোকের জীবন দেওয়ার প্রয়োজন কি ছিল? সময় শেষ হয়ে যায় নাই তো। কি সময়? সময় তো উনার না, সময় তো মানুষের, বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের। তারা সময় দিবে কাকে সেইটা নির্ধারণ করতে হবে। তো প্রসেস অফ ভোট, নির্বাচনের মধ্যে দিয়ে এই সময়টা নির্ধারণ করতে হবে। আপনি অনন্তকাল থাকার কে? ওই যে আমি বলেন যে আপনি তো করে কথা বলেন, হ্যাঁ আপনি কেন অনন্তকাল থাকবেন? এই দাবিটা তো আরেকজনও করতে পারে যে আন্দোলনে ছিল। আপনি বলেন তো ওনার যে 25 জন মন্ত্রী আছে কারা আন্দোলনে ছিল? 2-1 জন বাদে। তো তারা যদি এরকম ভাবে কি কথা বলে, আপনি তো শুনলেই তো কান গরম হয়ে যায়, বলে কি সব কথা। আমি তাই বলি নতুন ভাই, বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে বিভক্তি আর ভাঙচুরের যে রাজনীতি ঘটনা শুরু হলো, আজ অবধি সেটা কত মনে 1905 থেকে 2025, মানে 120 বছর। 120 বছরে তো আমরা খালি ভাঙ্গা করাই দেখলাম। নতুন কি হতে যাচ্ছে, নতুন কি আমরা পাবো বা কি প্রত্যাশা আমাদের? আসলে ভাঙ্গা গড়া শব্দটার মধ্যে কিন্তু উত্তরটা আছে। একদিকে ভাঙছে, আবার দিকে গড়ছেও তো। যেমন ধরুন পাকিস্তান নামক রাষ্ট্রটা হলো, হ্যাঁ, ভারত ভাঙলো, পাকিস্তান রাষ্ট্রের মধ্যে থেকে একটা স্বপ্ন জেগে উঠেছিল। সেই স্বপ্নটা কি? এমন একটা দেশ পাবো যেখানে কেউ কাউকে বঞ্চনা করবে না। বললো লড়কে লেঙ্গে পাকিস্তান, আমরা পাকিস্তান পেলাম। কিন্তু পাকিস্তান হওয়ার পরে পরেই যখন পাকিস্তান গণপরিষদের মতো যেটা হলো, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে আমাদের এমন একটা সংবিধান তৈরি করতে হবে যে সংবিধানের ফলে এমন একটা নাগরিক তৈরি হবে যারা হিন্দু আর হিন্দু থাকবে না, মুসলমান আর মুসলমান থাকবে না, তারা পাকিস্তানের নাগরিক হবে। তার আগে কিন্তু মানুষ লড়াই করেছিল হিন্দুদের জন্য আলাদা আবাসভূমি, মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি। যখনই রাষ্ট্র তৈরি করতে গেলেন তখনই কিন্তু তিনি তার সেন্সটা এই জায়গায় আসলো যে একটা ধর্মনিরপেক্ষ চরিত্র ছাড়া তো একটা রাষ্ট্র অপারেট করতে পারে না। কারণ মুসলমানরা তো সবাই পাকিস্তানে চলে আসেনি, কোটি কোটি মুসলমান তো ভারতে আছে। তাহলে ভারতের মুসলমানদের কি হবে? বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের কি হবে? পূর্ব পাকিস্তানের অবস্থান। ফলে তখনই প্রশ্নটা আসলো রাষ্ট্রটা হতে হবে নাগরিকের। আচ্ছা, রাষ্ট্র যখন নাগরিকের হবে তখন আবার গড়ার চিন্তা আসলো, নাগরিকের রাষ্ট্র হলেই নাগরিকটার চরিত্র কি হবে? এটা কি ধর্মভিত্তিক না ভাষাভিত্তিক? সেখান থেকে তো ভাষা আন্দোলনের প্রশ্নটা আসলো। তা ভাষা আন্দোলনটা আবার একটা নতুন চিন্তার গড়ন হলো। আচ্ছা, নতুন চিন্তার গড়নের পরে কিন্তু 54 যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেখানে 21 দফা ছিল। 21 দফা কেন ছিল? 21শে ফেব্রুয়ারিকে চিন্তা করে 21 দফা আসছিল। সেখানে কিন্তু এই দফাটাও ছিল যে পাট আমাদের এখানে সম্ভাবনাময় শিল্প, এই পাট শিল্পের জাতীয়করণ করতে হবে, কারণ এই শিল্পের সঙ্গে দেশের জনগণের ভাগ্য জড়িত হয়ে আছে। তো ফলে এটা ধরেন একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হলো। সেই আকাঙ্ক্ষা আবার একটা ধাক্কা আসলো কোথায়? সামরিক শাসন। সামরিক শাসনের বিপরীতে আবার কিন্তু একটা লড়াই হলো, সেটা যদি 6 দফার লড়াই বলি, সেটা 69-এর গণঅভ্যুত্থান বলি, তার মধ্যে আবার একটা স্বপ্নের জাগরণ হলো, সেটা আমাদের মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা ভাঙলাম, পাকিস্তান ভাঙলাম, কিন্তু গড়লাম কি? স্বাধীন বাংলাদেশ। যে কারণে আজকে আমরা এখন বাংলায় কথা বলছি, আমরা এখন স্বপ্ন দেখছি, আমরা লড়াই করছি, তর্ক করছি, মারামারি করছি, সব কিছুর কেন্দ্রে কিন্তু আছে দেশটা। এই দেশটাকে ভালো করতে হবে। তা আমরা শুধু আমরা ভাঙন দেখছি তা না, আমরা গড়াটাও দেখছি। এরশাদকেও আমরা ক্ষমতা থেকে সরালাম কিসের জন্য? একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো বলে। আচ্ছা, গণতান্ত্রিক ব্যবস্থা পাই নাই, সেই কারণে সে অপূর্ণ আকাঙ্ক্ষা থেকে কিন্তু আবার 24 এসেছে।
71-এর অপূর্ণ আকাঙ্ক্ষাই কিন্তু 90-এ নিয়ে এসেছিল, 90-এর অপূর্ণ আকাঙ্ক্ষা 24 নিয়ে এসছে। যতক্ষণ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষাগুলো পূরণ না হবে নানা ফর্মে লড়াইগুলো হবে। এই জন্য দেখুন লড়াইয়ের দাবিগুলো দেখুন, 69-এর আগে স্লোগান উঠেছিল কেউ খাবে না তা হবে না। আবার 90-এর ছিল যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ভোটিং রাইটস। এবার এসেছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তার মানে আমরা ক্রমাগত কিন্তু চেতনাটা আরও উন্নত হচ্ছে, আমাদের আকাঙ্ক্ষাটা আরও বাড়ছে। কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরিবর্তনের পরে একটা বিশৃঙ্খল যুগ থাকে, ওই যুগটা মানুষকে আতঙ্কিত করে, অস্থির করে। সেখান থেকে তো মানুষ চায় তাহলে আমার একটা সিস্টেমেটিক জায়গা আসুক। এত বড় একটা পরিবর্তন ঘটানোর জন্য এত জীবন দিলাম, তাহলে আমি একটা সিস্টেমেটিক পথে হাঁটবো না? সেই কারণে তো বারবার আসে যে কোনো পরিবর্তনের পরে, যে 71-এর পরে কিন্তু ফজলু ভাইরা তখন তো ভ্যালিয়েন্ট মুক্তিযোদ্ধা, তারপরে কিন্তু খান আতাউর রহমানকে আবার ছবি করতে হচ্ছে আবার তোরা মানুষ। ঠিক তেমনি এবার অভ্যুত্থানের পরেও আবার মানুষ বলছে তোমরা না বাবা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলে, তোমাদের হঠাৎ করে এত সম্পদ হয় কেন? তোমরা কেন এই ধরনের জীবনযাপন করছো? যে মানুষের উপর নিপীড়ন চালিয়েছিল যারা, সেখানে তোমরা আবার কি মব সংস্কৃতিটাকে প্রশ্রয় দিবা? ফলে মানুষের মধ্যে কিন্তু আকাঙ্ক্ষাটাও আবার জেগে ওঠে। ফলে ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু একটা গড়ার স্বপ্নটাও থাকে। গড়ার স্বপ্নটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের, এবং সেটা করতে গেলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া দরকার। অনেক ধন্যবাদ। 2 মিনিট হাতে সময় আছে, 2 মিনিটের মধ্যে আপনাকে বলেন যে আসলে রাষ্ট্র হবে যে নাগরিকের, যেটা বলছেন এটা সাধারণ খুব অনেক বড় কথা। রাষ্ট্রটা হইতে হবে নাগরিকের, এটা হয় না কেন? এটা হয় না আমাদের চেতনার স্তরে। যে স্থানে অবস্থান করা উচিত ছিল মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে, আমাদের রাজনৈতিক নেতৃত্ব এবং রাজনীতির ব্যর্থতার জন্য মানুষ চরমভাবে হতাশ হয়েছে। আমরা মানুষকে শিক্ষিত করতে পারি নাই, জনগণকে শিক্ষিত করতে। যখন যত সংখ্যায় জনগণ থাকে, রাজনীতিবিদরা অনেক জায়গাতে ফেল করেছে। আমরা বিশেষ করে মানুষকে আমরা আদর্শিক যে ব্যাপারটা, ফিলোসফিক্যাল বা ইডিওলজিক্যাল যে ব্যাপারটা, সেই ইডিওলজিক্যাল ব্যাপারের উপরে দাঁড় করাতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা যে ইমাম হাসান হুসেনের জারি যে যেমন পারি, আমরা চেতনার দিক থেকে মুক্তিযুদ্ধের সময় যে সুস্পষ্টভাবে আমার স্বপ্নের কথাগুলো বলতে পারতাম এবং স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন করব, সেদিকে আমি যাওয়ার জন্য জীবন দিছি। মুক্তিযুদ্ধের পরে দেখলাম যে জিনিসটা ইট ইজ নট সো ইজি, এবং অনেকে এটা চায় না। এবং পরবর্তী সময়ে আমার বলতে এটা একটু অসুবিধা আছে, পরবর্তী সময়ে শাসন এবং শোষণ মানুষকে একটা পর্যায়ে নিয়ে গেছে। মানুষ এখন ভাবতে শুরু করেছে হতাশার মধ্য দিয়া যে রাজনীতিবিদরা বা রাজনীতি দেশকে বোধ হয় খুব বেশি কিছু দিতে পারে নাই, যদিও আমি এইটার সঙ্গে একমত না। রাজনীতি নিয়েছে অনেক, দিয়েছে তার চেয়ে খুব কম না। রাজনীতি ওই যে ভাই বললো, আমি খুব চিন্তা করলাম, একটা দেশ তো দিচ্ছে। এই আজকে যদি এখানে পাকিস্তানের সাথে আমরা থাকতাম, আমরা কি নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারতাম, নাকি আমাদেরকে ইসলামাবাদের দিকে তাকায় থাকতে হতো, নাকি পাকিস্তানের যিনি প্রধান সেনাপতি তার দিকে তাকায় থাকতে হতো? আমার রাজনীতি কিন্তু আমাকে একটা দেশ দিছে, আমাকে একটা ভূখণ্ড দিছে। আমি এখন আমার ভাগ্য গড়ার সিদ্ধান্ত আমি নিতে পারি। রাইট অর রং একটা জায়গাতে দেশটা যাবে, কিন্তু আদর্শিকভাবে মানুষকে সেইখানে তৈরি করতে হবে। আমি আপনার দেশের একজন গরিব মানুষের একটা ভাষা দিয়ে আমি শেষ করি। সেই গরিব মানুষটার নাম হলো বাউল সম্রাট শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম কিন্তু আগে কি সুন্দর দিন কাটাইতাম, একটা গান আছে তার। এক জায়গাতে আছে, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। এই যে লোভ এবং লালসা আমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে, চরিত্রহীনতার দিকে, যে কারণে আমাদের সময় লাগতেছে। আদর্শিকভাবে যদি আমরা জিনিসটাকে করতে পারি, আমরা ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রতন ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন এবং অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাদের দুজনের বক্তব্য শুনলাম। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানের একটি স্লোগান হোক রাষ্ট্র হোক নাগরিকের, এর মধ্যে দিয়ে এই প্রত্যাশা রেখেই আজকের এখানে অনুষ্ঠানের সমাপ্তি টানছি। আপনারা সবাই ভালো থাকুন।